আজকে খুব সুন্দর একটা সকাল দিয়ে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তারপর সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আজকে আমরা দুইজন যাচ্ছি হচ্ছে নেপালে। তো আজকে পুরোটা আর কি জার্নি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে সেই নেপাল পর্যন্ত আমরা একদিনে কি করি সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব সব কিছু ডিটেলসে। আজকে আমি আমার ব্লগে বলবো যে আমার কোথায় মোটামুটি কত টাকা খরচ হলো, প্লেন ফেয়ার কত পড়লো, সব কিছুই আস্তে আস্তে আপনাদেরকে আমি জানাবো। তো আমার দুই বাচ্চাকে আমি রাতের বেলা আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। তো বাচ্চাদেরকে একটু আদর করে দেওয়ার জন্য আমি ভোরবেলা এয়ারপোর্ট যাওয়ার আগে ওদেরকে আদর করতে চলে আসছি, দুটোটা বাচ্চাকে। আর আব্বু আম্মুর কাছ থেকে একটু দোয়া আর বিদায় নিতে আসছি। তো এই তো আমরা গাড়ির জন্য নিচে চলে গেলাম। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আব্বু আমাদেরকে একটু আগায় দিতে আসছে। তো আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্ট। সবাই আমার পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই তো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আছি, বলতে বলতে আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেলাম। আজকে আমাদের প্লেন ফেয়ারটা পড়ছে দুইজনের 35,000 টাকা করে, 70,000 টাকা। এটা হচ্ছে আমার হাজব্যান্ড এক মাস আগে সে টিকিটটা কেটে রাখছিল, বাট আমি জানতাম না। আমি একদিন আগে টিকিটটা হাতে পাইছি। তো সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম একটা রিলস বানায়া, যে এটা একেবারে সাডেন আমাদের একটা প্ল্যান ছিল। তো এখানে আমরা হচ্ছে একটু লাউঞ্জে যাওয়ার আগে সেই প্রিমিয়াম সুইটসে চলে গেছি। এখানে ওদের খুব ফেমাস একটা সিঙ্গারা আছে। সো এখানে যাওয়ার পরে দেখলাম যে এখনও সিঙ্গারাটা আসে নাই, আসতে আর একটু সময় লাগবে। তখন রাজু বলেছে চলো আমরা লাউঞ্জে বসি, তারপর হচ্ছে যাওয়ার সময় প্লেনে ওঠার আগে আমরা নিয়ে যাব। তো আমাদের সেই সিটি ব্যাংকের লাউঞ্জ আমি ইউজ করি সবসময়। ব্র্যাক ব্যাংকের লাউঞ্জও আমরা পাই, কিন্তু সিটি ব্যাংকে বসতে ভালো লাগে, অনেক স্পেস পাওয়া যায়। ফুড দুটোটাই সিমিলার, সব কিছু থাকে। তো এখানে আমরা লাউঞ্জে চলে আসছি একটু এনজয় করার জন্য। আর সকালে ব্রেকফাস্টও করা হবে, কারণ প্লেনে কী দিবে তো আর জানি না। তো যেহেতু আমাদের ব্যাংক থেকে আমাদেরকে এটা প্রোভাইড করে, তো আমরা আর কি সবসময় লাউঞ্জটা সব দেশে যাওয়ার সময় আমরা ইউজ করে থাকি। তো এখানে আমি খাওয়ার জন্য একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর চিকেন কারি। বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লাগছে, চিকেন কারিটাও ভালো ছিল। আর কিছু সসওয়েজ নিয়েছি, আর সাথে তো একটা কাঁচামরিচ তো আছেই। তো এই তো আমি এখন সকালে ব্রেকফাস্ট আর কি করে নিচ্ছি। আপনারা পুরোটা ভিডিও আমার দেখবেন আর হচ্ছে সাথে থাকবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার তো অবশ্যই করে দিবেন। তো আমি এসে বসার পর আমার হাজব্যান্ডও খাবার নিয়ে আসলো, দুজনে একটু খাবার দাবার খেয়ে দেন সেই সিঙ্গারাটা নিয়ে প্লেনে উঠে পড়ব। অনেক দিন ধরে রাজু আমাকে বলতেছিল নেপালে আর কি যাওয়ার জন্য। আমি 4 বার নেপালে যাওয়া ক্যান্সেল করছি। আর আমি কথার মাঝে আরেকটু বলে নেই এই ডিমের কথা। আমাদের এই দুজনের এই ডিমটা সাথে আমার বড় ছেলেরও প্রচুর পছন্দ। ভিতরে খুব চিজ দিয়ে এই এগটা খুব সুন্দর করে একটা ফ্রাই করে ওরা, একদম চিজগুলো জাস্ট গলে গলে বের হয়, খুব ইয়াম্মি হয়। আমরা যতবার লাউঞ্জে যাই এটা আমরা খাবো, মাস্ট বি। এই তো দেখতেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর। সাথে একটু আমরা অ্যাপেল জুস নিয়ে একটু চিয়ার্স করে নিলাম। আর এটা হচ্ছে রাজুর খুব ফেভারিট একটা খাবার, বাটার আর হচ্ছে জেলি দিয়ে ব্রেড। আজকে যেহেতু রাজু খায় নেই, আমি নিজেই খেয়েছি। আর এই তো সিঙ্গারা, একটা সিঙ্গারার দাম হচ্ছে 100 টাকা। সিঙ্গারাটা অনেক বড়। আমি সবাইকে বলবো যে একবার হলেও এই সিঙ্গারাটা ট্রাই করবেন, কারণ এটা ট্রাই করার মতো। এত মজা, এত বড় সিঙ্গারাটা বানানো হয়েছে, ভিতরে পুরোটা একদম কলিজা দিয়ে, একটা ফোঁটাও আলু নাই, খুব সুন্দর কলিজা ঠাসা করে ভরা থাকে, খুব মজা লাগে খেতে। তো আমি এটা ফার্স্ট টাইম খাওয়ার পর একদম ফ্যান হয়ে গেছি। এর আগে 3 বার আর কি খেতে গিয়েছিলাম, একবারও খেতে পারি নাই কারণ তখন আমি পাই নাই। এবার যেহেতু পেয়েছি আমি 3টা নিয়ে নিছি, প্লেনে খেতে পারবো যেহেতু পেট ভরা আছে। তো এই তো আমাদের প্লেন উঠে গেলাম আমরা। অলরেডি আকাশে উঠতেও শুরু করছে, যেন খুব সেফলি নামতে পারি। যতক্ষণ ছিলাম আল্লাহ করতেছিলাম আর কন্টিনিউয়াসলি আমি দোয়া পড়তেছিলাম, কারণ আমার বড় ছেলে, আমার বাবা মা অনেক বেশি আমাদেরকে নিয়ে চিন্তিত।
আমি একটু আবার ঘুমিয়েও গেছি। আমি আবার জার্নিতে একটু ঘুমাইতে পছন্দ করি। আর এর মধ্যে আবার মানে ব্রেকফাস্টটা দিয়ে দিছে প্লেনের ভিতরে, সেটা আমি আর খাইনি। তো এখানে আর কি এই যে আমরা নেপালের আকাশে চলে আসছি, দূর থেকে হিমালয়াগুলো দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্টটা দেখা যাচ্ছে। খুব ক্লোজলি আমি ভিডিও করতে পারছিলাম না, বিকজ আজকে উইন্ডোটা এত বেশি ঘোলা ছিল। আর এই তো নিচে হচ্ছে বড় বড় সেই পাথরের যে পাহাড়, সেগুলো দেখা যাচ্ছিল। খুব মানে অস্বাভাবিক সুন্দর করলে আল্লাহ এই পৃথিবীটা সাজাইছে, যেগুলা মানে প্রশংসা করার মতো, না করার আপনার কোনো স্কিপ করতে পারবেন না। আপনি মুসলমান হইলে আপনাকে এটা মানে বলতেই হবে যে এত সুন্দর করে পুরোটা পৃথিবী সাজাইছে। আর আল্লাহ তালার কাছে আমি সব সময় শুকরিয়া আদায় করি যে এত সুন্দর পৃথিবী ঘুরে দেখার মতো তৌফিক আল্লাহ তালা আমাকে দান করছে। আসলে মানুষ মন থেকে যেটা চায়, যদি সে চেষ্টা করে, অবশ্যই সেটা পাবেই পাবে। এটা আমি ট্রাস্ট করি, আমার হাজব্যান্ডও এটা ট্রাস্ট করে। আমরা যেরকম ঘুরতে ফিরতে খুব পছন্দ করি, আল্লাহ তালা আমাদেরকে হয়তো বা এই জন্যই আমাদেরকে সাহায্য করেন অবশ্যই, নয়তোবা আমরা এক একটা দেশ এত সুন্দর করে এনজয় করতে পারতাম না। আমি নেপালে যাওয়ার মানে এর আগে 3বার প্ল্যান করছি, শুধুমাত্র এয়ারপোর্টটার জন্য আমি ক্যান্সেল করছি। একবারও আমি যেতে পারি নাই, মানে আমার সাহসও কুলায় নেই। কারণ সবাই জানেন যে পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস একটা এয়ারপোর্ট হচ্ছে নেপালের এয়ারপোর্ট। কিন্তু এবার আর কোনো যেন আমি স্কিপ করতে না পারি, রাজু আমাকে না জানিয়ে 1 মাস আগে টিকিটটা কেটে ফেলছে, যেন আমি কোনোভাবে স্কিপটা না করি। তো তাই এই জন্য আর মানে স্কিপ করার কোনো সুযোগই ছিল না আমার কাছে, বাধ্য হয়ে আমার যেতে হলো। কিন্তু আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যেন আমাকে আমার বাচ্চা 2টার জন্য আমাকে সেফলি আবার বাংলাদেশে ফেরত নেয়। তো এত হার্ডলি, আমি সব সময় উইংসের আশেপাশে আমার সিট পড়ে, কিন্তু এত হার্ডলি যে ল্যান্ডিং করে আমি কখনোই দেখি নাই। সত্যি কথা বলতে একটু পরে আপনারা আমার এক্সপ্রেশনটা দেখতে পারবেন যে আমি প্রচুর ঘাবড়ে গেছিলাম। এর আগে কখনোই আমি ভয় পাইতাম না। রাজু মাঝে মাঝে ভয় পাইতো, আমি ওকে সাহস দিতাম, কিন্তু আমার সাথে সাথে ল্যান্ডিং করার পর আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আলহামদুলিল্লাহ আমি সেফলি এই জমিনে আমি পৌঁছাইতে পারছি, এইটা ভেবে। আর ওয়েদারের কথা আমি যে কি বলবো, ওয়েদার আর কি নামার সাথে সাথে আমার শরীরটা একদম জাস্ট কুল হয়ে গেছে। কারণ আমি এত বেশি টেনশনে ছিলাম যে আমি প্রচুর ঘামাচ্ছিলাম। তো এখানে নামার পর আমার যে নিঃশ্বাসটা, সেটা আমরা দুজন মানে ফিল করতে পারতেছি যে এত সুন্দর করে আমরা নিঃশ্বাস নিতে পারছি। কারণ এটা তো খুব গ্রিনারি, চতুর্দিকে গাছপালা, এটা একটা অক্সিজেনের দেশ। তো ওদের সার্ভিসটা এত ফার্স্ট, মানে সব দেশের সার্ভিসই খুব ফার্স্ট, যে আমরা মানে ইমিগ্রেশন ক্রস করার আগেই আমাদের বেল্টের মাল চলে আসে। তো আমরা এখান থেকে আর কি গাড়ির জন্য আমাদের হোটেল থেকে আমাদের গাড়িটা প্রোভাইড করছে কমপ্লিমেন্টারি। তো আমরা সেই গাড়ির দিকে হচ্ছে চলে যাচ্ছি ইমিগ্রেশন কোর্স করে। এখানে হচ্ছে মানে এয়ারপোর্টের বাহিরের লুকসটা আমার কাছে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, উনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আমাদের হোটেল পর্যন্ত। এখান থেকে হোটেলে যেতে আমাদের সময় লাগবে হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো, বেশ অনেকটাই দূর। আর প্রচুর ট্রাফিক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে এত বেশি জ্যাম জট, মানে আমাদের বাংলাদেশের মতো, বাট একটা হর্নের শব্দও নাই, কেউ কাউকে হর্ন দেয় না। খুব ভালো লাগছে। দেখেন এয়ারপোর্টটা কত উপরে, আমরা হাঁটতে হাঁটতে কত নিচে চলে আসছি। এই সাইডটা হচ্ছে আপনার হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো এইটা হচ্ছে রাজুর একদম প্রথম নেপালের লোকাল পানি খাওয়া। ও কখনো আর কি বোতলের পানি ছাড়া খায় না। তো ওরা আবার সবসময় কি করে, মানে নেপালিরা একটু ওদের পানিটা খেতে দেয় সব ট্যুরিস্টকে, মানে টেস্ট করানোর জন্য, যেহেতু ওদের পানির জন্য অনেক বিখ্যাত। কারণ এটা তো সব পাহাড়ের দেশ, পাথরের দেশ, আর পাথর তো পানিকে অনেক বেশি সলিড করতে হেল্প করে। এই তো আমাদের গাড়িতে উঠে গেলাম, আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের 2 দিনের হোটেল ভাড়া ছিল 14,000 টাকা। তো সেটা আমরা বাংলাদেশ থেকে পেমেন্ট করে আসছি একেবারে। তো এখানে এসে দেখলাম যে তারা আমাদের রুমটা একটু আপডেট করে দিছে,
খুব সুন্দর একটা রুম দিছে, সব কিছু আপনাদের সাথে সামনে শেয়ার করব। আর আমাদের হোটেলের যে এরিয়া, এটা হচ্ছে আমাদের হোটেল এরিয়া, খুব সুন্দর জমজমাট ছিল। আর ট্যুরিস্টদের জন্য ওদের হ্যান্ডমেকের দোকান, মানে হাতে বানানো অনেক কিছু তৈরি করে ওরা সেল করে, আশেপাশেগুলোর দোকান ছিল, খুব ভালো লাগতেছিল। আর এই জায়গার যে ওয়েদারটা, মানে রোদ আছে বাট গায়ে লাগার মতো না, মানে শরীর জ্বলে না। তখন হচ্ছে 16-14 ডিগ্রি না 16 ডিগ্রি ছিল, মানে ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা ছিল, যেটা আমাদের বাংলাদেশে কিছুদিন আগে গেল। তো হোটেলটা খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো, মানে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই তো আমি ওয়েলকাম জানালাম রাজুকে। তো আমরা হোটেলে এন্ট্রি করে নিলাম। এখন রাজু আর কি ডম হিমালয়া হোটেল আমাদের হোটেলের নামটা। তো এই হোটেলের হচ্ছে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এটা তরমুজের একটা জুস ছিল, আর ওদের তো ফ্রেশ জুস, মানে নেপালে হচ্ছে সবচেয়ে ফেমাস ওদের পাহাড়ি ফ্রুটস, ওরা ফ্রুটসের জন্য অনেক বেশি ফেমাস। আর খুব মোটামুটি কম টাকাই বলা চলে। আর সব কিছুই হচ্ছে ওরা চায়না থেকে, বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে মানে এনে ওদের চলতে হয়। আর সব কিছু মানে কোনো কিছু ওদের নিজেদের হয় না, যেহেতু এটা পুরাটাই একটা পাহাড়ের দেশ, বরফের দেশ। তো এই জন্য ওদের আশেপাশের দেশ থেকে সব কিছু কালেক্ট করতে হয়। এখানে আমাদের রুমটা আমি দেখাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, খুব ভালো ছিল। আর আমাদের যেটা আর কি প্রবলেম হয়, রাজুর বিশেষ করে ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তো সেটা খুব ভালো পাইছি। রুমটাও খুব সুন্দর ছিল। আর রাতের ভিউটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি যে একটা ভিউ, রাতের যে নিচের যে পরিবেশটা। আর আমাদের হোটেলে ম্যাক্সিমাম দেখলাম ফরেনার গেস্ট, প্রচুর ফরেনার গেস্ট দেখতে পেলাম। বাঙালি মনে হয় আমরাই ছিলাম, যেটা নিচের রিসেপশন থেকে জানতে পারলাম। বেশিরভাগই হচ্ছে তাদের বাহিরের গেস্ট, ইউরোপের। তো আমরা হোটেলে আসার পর 1-1.5 ঘন্টার মতো রেস্ট করে আবার বের হয়ে গেছি। এই আমার রুম থেকে বের হয়ে ডান সাইডে একটা এরকম ছাদের মতো ছিল, এখানে অনেক সময় ফ্রেন্ডস ফ্যামিলিরা আসে, আড্ডা টাড্ডা দেয়, চিল করে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি সারপ্রাইজ দিতে চায় এখানে ডেকোরেশন করে, তাদের জন্য হচ্ছে এরকম একটা স্পেস রাখা হয়েছে। বা অনেকে সীসা খায়, ড্রিঙ্কস করে, এই ছাদটা আবার এই জন্য ওরা ইউজ করে গেস্টদের জন্য। তো এখানে আবার একটু ঘুরে টুরে দেখতেছিলাম, আর কথা বলতে বলতে আমরা বের হয়ে গেছি। আর হাঁটতে হাঁটতেই দেখলাম হচ্ছে মোমো। তো মোমো তো ফার্স্ট আর কি এখানে আসার পর ট্রাই করবই। আর আমি যতটুকু জানতে পারছি যে মানে সবার আগে মোমোর জন্মস্থান নাকি এই নেপালে। তো সেই নেপালের মোমোই যে টেস্ট করব না, এটা তো আর হয় না। তো ওদের লোকাল দোকান থেকে, আমরা কোনো ইন্ডিয়ান দোকানেরটা ট্রাই করি নাই, নেপালিদের দোকান থেকেই আমরা মোমোটা ট্রাই করছি। আমার খাওয়া সবচেয়ে বেস্ট মোমো। এর আগে আমি 3টা দেশে খাইছি, মালয়েশিয়াতে খাইছি, চায়নাতে, আর হচ্ছে ইন্দোনেশিয়া না কি বলে, দুবাইতে। এই 3টা জায়গায় আমি মোমো খাইছি। আর আমাদের বাংলাদেশ তো আছেই। মানে আমার মনে হয় যদি আমি তুলনা করি, আমার হইতে পারে যে ওয়ার্ল্ডের বেস্ট মোমো, এত টেস্টফুল ছিল। তো এখানে আমরা একটা নাইফের দোকানে চলে আসছি। এটা হচ্ছে ওদের আগের দিনের রাজাবাসাদের ট্রেডিশনাল নাইফ। এগুলো হচ্ছে ওরা সব কিছু আর কি স্মৃতির জন্য অনেকে একজন আরেকজনকে গিফট দেয় বা নিজের ঘরে রাখে। তো এখান থেকে রাজু একটা নিজের জন্য একটা নাইফ নিয়ে নিল, জাস্ট ঘরে একটু শোপিস হিসেবে সাজায় রাখবো। আর একটা, আমি সব সময় কোনো যেই দেশেই যাই, নর্মালি তো নিজের জন্য শপিং করি, তাছাড়া সব সময় আর কি চেষ্টা করি যে কিছু একটা স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। তো ওই হিসাব করে আমি একটা নাইফ নিয়ে নিয়েছি, মানে রাজু নিয়ে নিয়েছে ওর জন্য। তো এখানে হাঁটতে হাঁটতেই হচ্ছে এটা হচ্ছে বারবিকিউ। বাফ হচ্ছে ওরা বাফেলোকে সংক্ষেপে বাফ বলে। তো ওইটাই এখানে ভাজতেছিল, বারবিকিউ করতেছিল, সেটা আবার ট্রাই করে নিচ্ছে রাজু। খুব মানে সলিড মাংস, কোনো ধরনের বেশি মশলা ওরা ইউজ করে না, খুব মজা, খুব টেস্ট। মানে বাংলাদেশে হচ্ছে আমি যতই আমরা মহিষের মানে বাফেলো মিট খাই না কেন, কিন্তু এইখানে হচ্ছে টেস্ট বা স্মেলটা খুব অন্যরকম। আর এখানে হচ্ছে ওদের একটা লোকাল দোকান থেকে আমরা চা খাচ্ছি, নেপালে চায়ের জন্য অনেক ফেমাস।
তো এখানে আমরা দুজনে একটু চা খাওয়ার জন্য ঢুকলাম আর দেখলাম ওদের নেপালি ফুড ওরা সেল করছে। তো আর কি দেখলাম যে কী কী আছে না আছে। তো এখানে আমি চা খাচ্ছিলাম, আমার কাছে চাটা অত বেশি ভাল লাগে নাই, কিন্তু আমি যতটুকু শুনছি যে নেপালের চা নাকি খুব মজা, আর হয়তো বা এখানে ভাল লাগে না, অন্য কোথাও ভাল লাগবে। তো এটা হচ্ছে ওদের ফেমাস দরবার স্কোয়ার। এইখানে নাকি আগের দিনের রাজাবাসারা শত শত বছর আগে এখানে ওরা বসবাস করতো, এখানে ওরা দরবার করত, বিচার সালিশ ওদের প্রোগ্রাম, রাজাবাসারা এখানে যে সমস্ত ভবনগুলোতে ওরা থাকতো, তো সবগুলো ভবন হচ্ছে একসঙ্গে লাগানো। তো এটা আমি ডিটেলসে আপনাদের কিছু বলবো না, কারণ এটা সম্বন্ধে আমি ডিটেলসে অনেক কিছু জানি না। তো আমি এই জন্য আমি এটা নিয়ে ডিটেলসে আমি যতটুকু আপনাদেরকে সংক্ষেপে শুনছি ঠিক ততটুকু আমি বললাম, ভুলভাল ইনফরমেশন আমি আপনাদেরকে দিব না। তো এগুলো হচ্ছে ওই এরিয়াটাই, এটা খুব পুরনো দিনের কি বলে এটাকে, কাঁসা, মানে কাঁসার হচ্ছে দরজা, লোহার দরজা, সেটা একদম মোম পলিশের মতো হয়ে গেছে, চিকচিক করতেছিল, ওইটাই দেখতেছিলাম। আর 2018 সালে একটা ভূমিকম্প হয়েছিল নেপালে, খুব ডেঞ্জারাস। তো ওইখানে আবার এই বিল্ডিংটা খুব ভীষণ খারাপভাবে একটা হয়েছে, তো এই জন্য ওরা কাঠি লাঠি দিয়ে ঠেক দিয়ে রাখছে। এটা হচ্ছে একটা সিঙ্গিং বোল, এটা নেপালের খুব ফেমাস একটা মিউজিক হয় এই বোলটা ঘুরাইলে। সবাই হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলে পারে না, মাশাআল্লাহ রাজু ফার্স্ট টাইম ট্রাই করেই খুব সুন্দর একটা মিউজিক বাজাইতে পারছে, এই জন্য খুশি হচ্ছিল। আর এই আংটিটা আমার কাছে খুব ভাল লাগছে, তাই আমি নিয়ে নিলাম আমার জন্য। এখন আমার হাতে পড়া আমি দেখতেছি, মানে খুব সুন্দর লাগছে আমার কাছে এই রিংটা। আর এই সাইডটা না খুব ইউরোপের মতো একটা ভাইব দিচ্ছিল, যদিও আমার ইউরোপে ঘোরা হয় নাই, বাট আমার কাছে আর কি মনে হচ্ছে, রাজুও বললো যে, কারণ ওর তো আমার চাইতে বেশি দেশ ও ঘুরছে, ও খুব বেশি ভালো জানে যে এই সাইডটা খুব ইসের মতো লাগতেছে, ইউরোপ লাগতেছে। আর এখানে হচ্ছে আমরা আবার সেই বাফ মোমো ট্রাই করে নিচ্ছিলাম ঘুরে ঘুরে। আর এখানে আমরা আসছি আর কি পোখরার জন্য একটা বাসের করার জন্য, টিকিট কাটার জন্য। আর আপনাদেরকে আমি বলে দিই যে 7 দিন আমরা নেপালে, আমাদের এই ট্যুরটা হচ্ছে টোটাল 7 দিন। 7 দিনের মধ্যে আমরা কাঠমান্ডু থাকবো হচ্ছে 2 দিন, 4 দিন থাকবো পোখরা, আবার লাস্টের একদিন থাকবো হচ্ছে কাঠমান্ডুতে। তো আমি চেষ্টা করব সেই 7 দিনে 7টা ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য। তো এটাই ছিল রাতের একটা ভিউ, আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট ভ্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।